হাই এভরিওয়ান, আজকে আমরা 5টা প্রোডাক্টের ইম্পোর্ট প্রসেস নিয়ে কথা বলবো। চাল, আদা, রসুন, কাজু বাদাম এবং জিরা। প্রথমে আমরা চাল দিয়ে শুরু করব। চাল তো বাংলাদেশের লোকাল প্রোডাকশনও হয়, তার মানে দেশেও উৎপাদন হয়, তাহলে আমাদের ইম্পোর্ট করতে হয় কেন? সরকার যখন মনে করে যে দেশে উৎপাদিত চাল দিয়ে বাংলাদেশের সব পুরো জনসংখ্যার চাহিদা মেটানো সম্ভব না, তখনই কিন্তু আমদানি করার পারমিশন দেয়। কারণ চাহিদা থেকে যদি চালের উৎপাদন কম হয়, তাহলে উৎপাদিত চালের দাম কিন্তু মার্কেটে বেড়ে যাবে। তার মানে পুরো বছরে যদি বাংলাদেশে 100 কেজি চাল প্রয়োজন হয়, সেখানে প্রোডাকশন হয় 60 কেজি, তাহলে এই 60 কেজি যখন মার্কেটে বিক্রি হবে তখন কিন্তু বেশি দামে বিক্রি হবে, কারণ মার্কেটে চাহিদা থাকবে। তো এই দামটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু সরকার আমদানি করার পারমিশন দেয়। এখন আপনি কি চাইলে 12 মাস ধরে চাল ইম্পোর্ট করতে পারবেন? পারবেন না, কারণ 12 মাস ধরে যদি চাল আমদানি হয়ে আসে, তাহলে দেশে উৎপাদিত চালের দাম কমে যাবে, কৃষক ন্যায্য মূল্য পাবে না, কৃষক ঠিকমতো টাকা পাবে না। এই জন্য সরকার ঠিক করে দেয় যে বছরের কোন সময় আপনি চাইলে চাল আমদানি করতে পারবেন। যখন আমদানিকারক চাল আমদানি করার পারমিশন পায়, তখন সে কি চাইলে বিশ্বের সবগুলো দেশ থেকে আমদানি করতে পারবে? একটা বিষয় বুঝতে হবে, আপনি শুধু আমদানি করার কথা চিন্তা করলেই হবে না, আপনার খরচটা নিয়েও চিন্তা করতে হবে। আপনি ইন্ডিয়া, পাকিস্তান অথবা চায়না থেকে একটা পণ্য যত কম খরচে, যত সহজে আমদানি করতে পারবেন, আপনি কিন্তু আফ্রিকা থেকে পারবেন না। তো বাংলাদেশে বেশিরভাগ চাল আমদানি হয় ইন্ডিয়া থেকে, কিছু আসে পাকিস্তান থেকে এবং বাকিটা আসে অন্যান্য দেশ থেকে। ইন্ডিয়া থেকে আসার কারণ হচ্ছে যেহেতু আমাদের ট্রান্সপোর্টেশন খরচ কম, এবং সম্পা, স্বর্ণা, বেশিরভাগ নর্মাল কোয়ালিটির চালগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে। বাসমতিও ইন্ডিয়া থেকে আসে, বাসমতি পাকিস্তান থেকেও আসে, বাসমতি অন্যান্য দেশ থেকেও আসতে পারে, কিন্তু বেশিরভাগ আসে ইন্ডিয়া থেকে। তো যদি আপনি চাল আমদানি করতে চান, তাহলে অবশ্যই আপনার সাপ্লায়ার দরকার। এখন আপনি সাপ্লায়ারটা কই থেকে পাবেন? যদি আপনার আমদানির আগের কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে চাল আমদানি করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সিএনএফ এর সাথে কথা বলে সাপ্লায়ার ম্যানেজ করার। কারণ একটা সিএনএফ আপনাকে কখনোই খারাপ কোনো সাপ্লায়ার দিবে না। যেই সাপ্লায়ারগুলো রেগুলারলি বাংলাদেশে মাল পাঠায় বা চাল এক্সপোর্ট করে থাকে, রপ্তানি করে থাকে, তাদের নাম্বারগুলো কিন্তু বাংলাদেশের সিএনএফ এর কাছে থাকে। কিন্তু যদি আপনার কোনো সিএনএফ পরিচিত না থাকে, তাহলে আপনি গুগল সার্চ করেও কিন্তু সাপ্লায়ার পেয়ে যাবেন। আপনি যদি গুগলে যে রাইস এক্সপোর্টার্স ইন্ডিয়া এইটুকু লিখেও সার্চ করেন, আপনি অনেকগুলো বিজনেস প্রতিষ্ঠানের নাম পাবেন, অনেকগুলো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম পাবেন যারা বাংলাদেশে এক্সপোর্ট করে থাকে। তারপর আপনি তাদের সাথে কথা বলে নেন। এছাড়া যদি আপনি গুগল না করে যদি ইউটিউবেও সার্চ করেন, আপনি ওইখান থেকেও কিন্তু কিছু এক্সপোর্টার নাম্বার পেয়ে যাবেন। কারণ এখনকার সময় হচ্ছে কন্টেন্টের। সবগুলো বিজনেসই চেষ্টা করে মার্কেটে একটা প্রেজেন্স রাখার, অনলাইনে একটা প্রেজেন্স রাখার। আগে যেরকম ওয়েবসাইট বানায়, একটা ফেসবুক পেজ বানায়, কাস্টমার চলে আসতো, এখন কিন্তু সেটা আসে না। যারা ইন্ডিয়াতে চাল প্রডিউস করে, প্রসেস করে, তারা কিন্তু ইউটিউবে কন্টেন্ট দেয়, এবং এই কন্টেন্টে তারা নিজেদের নাম্বারও দিয়ে দেয়। আপনি সেখান থেকেও নাম্বার পেয়ে যাবেন। আর তারপরেও যদি সাপ্লায়ার পেতে কষ্ট হয় অথবা ভেরিফাই করতে কষ্ট হয়, আপনি কাইন্ডলি একটু আমাকে জানান, আমি একটা সাপ্লায়ার সাথে আপনাকে কানেক্ট করাই দিব। কিন্তু আপনি সাপ্লায়ার পাওয়ার পর সাপ্লায়ার আপনাকে যে রেটটা দিবে, আপনি কি সেই রেটে ইম্পোর্ট করবেন? ওইভাবে তো আপনার লস হয়ে যেতে পারে। এখন এটা লস যেন না হয়, এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যে চালটা আমদানি করতে চাচ্ছেন, ওই চালটা বাংলাদেশে কি রেটে বিক্রি হচ্ছে। তখন আপনি নিজের কস্টটা পুরোপুরি সাজাবেন যে এই চালটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে সবগুলো খরচ যোগ করার পরে আপনার কেজি প্রতি কত টাকা আসতেছে, এবং মার্কেটে সেটা কত টাকায় বিক্রি হচ্ছে। ওই যে মাঝখানে যে ডিফারেন্স অ্যামাউন্টটা, এটা কিন্তু আপনার প্রফিট। তো আপনি খরচটা কিভাবে বের করবেন? ইম্পোর্ট বিজনেসে কয়েকটা খরচ থাকে। প্রথমত হচ্ছে প্রোডাক্টের দাম, তার মানে যে চালটা আপনি আমদানি করতেছেন ওই চালের দাম। চালটা যখন বাংলাদেশে চলে আসলো, তখন আপনার সরকারকে ট্যাক্স অথবা ডিউটি দিতে হবে, ওইটা অ্যাড হইলো। তারপরে অ্যাড হবে আপনার সিএনএফ এর খরচ, যেই মানুষটা এই চাল বর্ডারে খালাস করবে অথবা বর্ডারে কাস্টম ক্লিয়ারেন্স করবে, তার খরচটা। তার সাথে আসে ব্যাংকের খরচ, কারণ ব্যাংকে আপনি এলসি ওপেন করতেছেন, এই জন্য ব্যাংকে একটা চার্জ আপনার দিতে হবে। এবং ফাইনালি পোর্ট থেকে আপনার গোডাউন পর্যন্ত অথবা পোর্ট থেকে আপনার কাস্টমার দোকান পর্যন্ত এই মালটা নিয়ে যাওয়ার ট্রান্সপোর্টেশন খরচ। এই সবগুলো খরচ যোগ করে আপনি যদি কেজি দিয়ে ভাগ দেন, তাহলে কিন্তু আপনার কেজি প্রতি দাম দাঁড়ায় গেল। এখন আপনি যে চাল আমদানি করবেন, এটার জন্য সরকারকে আপনি কি পরিমাণ ট্যাক্স দিবেন, এটা আসলে সরকারই আপনাকে বলে দিবে। সরকার যখন এরকম কোনো সার্কুলার ছাড়ে যে এখন চাল আমদানি করার পারমিশন দেওয়া হচ্ছে, তখন এটাও অ্যাড করে দেয় যে এবার আমদানি করলে আপনার 2% ট্যাক্স দিতে হবে। তো সাধারণত এই অ্যামাউন্টটা 2 থেকে 5%-এর মধ্যেই থাকে। বাসমতি চাল ছাড়া নন বাসমতি যে চালগুলো আছে, সিদ্ধ, আতপ, এগুলোতে আসলে খুব একটা মানুষজন 62% বা 62.5% ট্যাক্স দিয়ে আমদানি করে না। কিন্তু যারা বাসমতি চাল নিয়ে আসে, তারা 62 অথবা 62.5% ট্যাক্স দিয়ে আমদানি করে। আমদানির সব ডকুমেন্টস এর কাজ যখন হয়ে যায়, তখন রপ্তানিকারক নিজের দেশ থেকে এই প্রোডাক্টটা আপনার দেশের উদ্দেশ্যে রপ্তানি করে দেয়। এবং ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা আসতে সর্বোচ্চ 7 দিন সময় লাগে, চায়না থেকে প্রোডাক্টটা আসতে 1 মাস সময় লাগে, এবং পাকিস্তান থেকেও প্রোডাক্ট আসতে ঘুরে ফিরে 10 থেকে 15 দিনের মতো সময় লাগে। চাল আমদানির পরে এবার আমরা আদা নিয়ে কথা বলবো। বাংলাদেশে মেইনলি 6টা দেশ থেকে আদা আমদানি হয়: ইন্ডিয়া, চায়না, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া। কিন্তু সবচাইতে বেশি ডিমান্ড থাকে ইন্ডিয়া এবং চায়নার আদার। এখন আপনি যদি এই আদাগুলো বাংলাদেশে নিয়ে আসেন, এটা তো অনেকগুলো স্পেসিফিকেশন হয়, তো এই জিনিসগুলো বুঝবেন কিভাবে? প্রথমত আপনার মার্কেটে যে একটু কথা বলতে হবে যে কোন দেশের আদা কেমন এবং কোনটা কোথায় বেশি বিক্রি হয়। যেমন ইন্ডিয়ান আদা বাংলাদেশের নর্থ সাইডে অনেক বিক্রি হয়, যেখানে চায়না আদা ঢাকা, চিটাগং, সিলেট এই রেঞ্জে অনেক বেশি বিক্রি হয়। ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এই আদাগুলোর ডিমান্ড ঘুরে ফিরে মোটামুটি প্রতিটা জেলাতেই থাকে, কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। এখন আদা আমরা কেন আমদানি করি,
এখানেও লজিকটা কিন্তু চালের মতনই থাকে, যেহেতু বাংলাদেশে উৎপাদন অনেক কম হয় এই জন্য দেশের চাহিদা মেটানোর জন্য এই আমদানি করার পারমিশন দেয়। এবং চালের ক্ষেত্রে যেহেতু একটা সময়সীমা ঠিক করে দেওয়া হয়, যে সরকার নিজেই বলে দেয় যে আপনি এই টাইমের মধ্যে চালটা আমদানি করতে পারবেন, আদার ক্ষেত্রে এই ব্যাপারটা নাই, আদা আপনি চাইলে 12 মাস ধরে আমদানি করতে পারবেন। এখন বাংলাদেশে কোন টাইপের আদা বেশি আমদানি হয়? ইন্ডিয়া থেকে আসাম এবং কেরালা জিঞ্জার, এবং চায়না থেকে শ্যানডং, ইউনান এবং তার সাথে গুয়াংশির ডিমান্ড সবচেয়ে বেশি থাকে বাংলাদেশে। এখন আপনি যদি আদা আমদানি করতে চান তাহলে সাপ্লায়ার খোঁজার ব্যাপারটাও কিন্তু এক, আপনি গুগলে যে সার্চ করলেও সাপ্লায়ার পেয়ে যাবেন, সিএনএফ এর সাথে কথা বললেও সাপ্লায়ার পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাকে চায়নার 3টা কোম্পানির নাম বলি যাদের কাছ থেকে সবচেয়ে বেশি আদা বাংলাদেশে আসে। 1 নম্বর হচ্ছে লাইইউ ম্যানহিং, 2 নম্বর হচ্ছে লাইইউ তাইফেং এবং 3 নম্বর হচ্ছে গুড ফার্মার। এই 3টা কোম্পানি সবচেয়ে বেশি আদা বাংলাদেশে রপ্তানি করে থাকে। এখন আদা আমদানি করলে আপনার তো সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সটা আপনি কি পরিমাণ দিবেন? আদার উপরে বাংলাদেশ সরকার 10% ট্যাক্স নেয়, কিন্তু এই 10% কিন্তু ইম্পোর্টের যে ভ্যালু সেটার উপরে না। তার মানে কথার কথা, আজকে আপনি দাম ঠিক করলেন $600 পার টন, আপনি চায়না থেকে $600 পার টনে আপনি আদা আমদানি করতেছেন, তাহলে আপনার ট্যাক্স 10% যে ট্যাক্সের অ্যামাউন্ট, এটা কি $600 উপরে দিতে হবে বা $600 পার টনের উপরে দিতে হবে? না, এটার জন্য সরকার একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দেয়। এখন একটা কথা বলবো, এটা একটু ভালো করে বুঝবেন, কারণ এই বিষয়টা আপনার প্রতিটা পণ্য আমদানির ক্ষেত্রেই লাগবে। আপনি যখনই কোনো পণ্য আমদানি করেন, সরকার একটা আমদানি রেট ফিক্স করে দেয় যেটার উপর আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে। তার মানে আদার ক্ষেত্রে এই জিনিসটা ভ্যারি করে, আদার ক্ষেত্রে না, প্রতিটা পণ্যের ক্ষেত্রে এটা ভ্যারি করে। যেমন গতকালকে আমার যে আদাটা আসলো, এখানে আমার সরকারকে $840 উপরে ট্যাক্স দিতে হয়েছে, $840 উপরে 10% ট্যাক্স। এখন সরকার আমাকে বলে দিল যে ভাই তুমি $840 আদা আনো নাকি $600 আনো নাকি $200 আনো পার টন, আমার সেটা দেখার বিষয় না, কিন্তু যদি তোমার রেট 840 কম হয় তাহলে তোমার 10% সরকারকে ট্যাক্স দিতে হবে $840 টনের উপরে। তার মানে আমি যদি এক্সপোর্টারের কাছ থেকে $670 এলসি নেই, আমার কিন্তু সরকারকে $840 উপরে 10% ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট রেট, এবং এই অ্যাসেসমেন্ট রেটটা বিভিন্ন প্রোডাক্টের উপরে কিন্তু ভ্যারি করে এবং টাইম টু টাইম এটা উঠানামা করে। তো যখনই আপনি কোনো পণ্য আমদানি করতে যাচ্ছেন, অবশ্যই সিএনএফ এর সাথে কথা বলে এই অ্যাসেসমেন্ট রেটটা কিন্তু জেনে নেবেন। এখন আপনি আদাটা ইম্পোর্ট করে বিক্রি করবেন কোথায়? প্রতিটা জেলায় কিন্তু একটা কাঁচামালের ব্যবসা হয়, একটা কাঁচামালের বাজার থাকে, আপনি ওখানে বিক্রি করতে পারবেন। আমি যখন ইম্পোর্ট করি, যেহেতু আমি খুচরা বিক্রি করি না, এই জন্য পুরো কন্টেনার ধরে আমি শ্যামবাজারের পার্টি থেকে মাল দেই, অথবা খাতুনগঞ্জে দেই, অথবা সাহেব বাজারে দেই, বগুড়া, কুমিল্লা, এখানে 2-1টা পার্টি আছে যারা আমার কাছ থেকে মাল নেয়। কিন্তু আদা রসুনের মতো পণ্য ইম্পোর্ট করার আগে খুবই ভেবেচিন্তে ইম্পোর্ট করতে হবে, কারণ যেহেতু এই জিনিসটা পচনশীল, বেশি দিন আপনি রাখতে পারবেন না, ইভেন কোল্ড স্টোরেজও অনেকে রাখতে চায় না। তো এই জন্য এই প্রোডাক্টটা আসার পর কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনার একটা বিক্রির ব্যবস্থা করে দিতে হবে। এবার আমরা আমাদের 3 নম্বর প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রসুন। বাংলাদেশে তো রসুন উৎপাদন হয়, তাহলে আমরা বাইরে থেকে নিয়ে আসি কেন? প্রথমত বাংলাদেশে রসুন অনেক কম উৎপাদন হয়, আর দ্বিতীয়ত বাংলাদেশে যে রসুনটা উৎপাদন হয় এটা সাইজটা ছোট হয়। রেস্টুরেন্ট অথবা বাসা বাড়িতে এই রসুনটা ছিলা অথবা এটাতে কাজ করা, প্রসেস করা একটু কষ্টের বিষয়, এই জন্য চায়না থেকে ইম্পোর্ট করা হয়। চায়না থেকে মেনলি 3টা টাইপের রসুন ইম্পোর্ট হয়, একটা হচ্ছে জিনশিয়াং গার্লিক, একটা হচ্ছে পিজু গার্লিক, আর একটা হচ্ছে হেনান গার্লিক। এখন এই জিনশিয়াং এবং পিজু গার্লিকেরও কিন্তু মাঝখানে অনেক স্পেসিফিকেশন থাকে, এটা যখন আপনি মাঠে নামবেন অথবা এই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন তখন আপনি নিজেও বের করে ফেলবেন। এখন রসুনের উপর আপনি সরকারকে কত % ট্যাক্স দিবেন? রসুনের জন্য অ্যাসেসমেন্ট রেটটা হচ্ছে 800 থেকে 1000-এর মধ্যে, এটা সবসময় ভ্যারি করে, এটা সরকার নির্ধারণ করে। তো যখনই আপনি ইম্পোর্ট করতেছেন অবশ্যই এটার বিষয়ে সিএনএফ এর কাছ থেকে জেনে নেবেন, এবং এটার উপরে আপনার সরকারকে 7.5% ট্যাক্স দিতে হবে। রসুনের ক্ষেত্রেও সাপ্লায়ার খোঁজা এবং বাকি যে প্রক্রিয়াগুলো আছে এটা কিন্তু চাল এবং আদার মতনই হবে, এবং তেমন খুব একটা ডিফারেন্স এখানে হবে না। এবং আদার জন্য আমি যে 3টা কোম্পানির নাম আপনাকে সাজেস্ট করলাম, আপনি কিন্তু চাইলে তাদের কাছ থেকে রসুন নিতে পারেন, এবং এই 3টা কোম্পানি বেশ রেপুটেবল এবং তাদের ভালো একটা গুডউইল আছে, এই জন্য তারা কখনোই আপনাকে খারাপ প্রোডাক্ট দিবে না। আমার মনে হয় এই 3টা প্রোডাক্ট নিয়ে, চাল, আদা, রসুন নিয়ে আমি অনেক বেশি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে ফেলছি, এই জন্য আজকে কাজু এবং জিরা নিয়ে বলবো না, যাতে এই ইনফরমেশনগুলো আগে আপনারা ভালো করে বুঝেন, এটা নিয়ে একটু রিসার্চ করেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো বের করেন, অ্যান্সার বের করতে পারলে সেগুলো বের করেন। যদি কোনো কোয়েশ্চেন আপনি না বুঝেন, যদি কোনো পয়েন্ট আপনি না বুঝেন, একটু কমেন্ট বক্সে আমাকে জানান, আমি ডেফিনেটলি রিচ আউট টু ইউ। অলসো আদা, রসুন, চাল এই পণ্যগুলো কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট, তার মানে এই পণ্যগুলো আমদানি করতে চাইলে আপনার 20 থেকে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হবে। সময়ের উপর ডিপেন্ড করে, মাঝে মধ্যে আদার দাম কম থাকে, মাঝে মধ্যে রসুনের দাম বেশি থাকে, কিন্তু তারপরেও 20 লাখের নিচে আসলে ইম্পোর্ট করা সম্ভব হয় না। আর চাল ইম্পোর্ট করতে গেলে 70-80 লাখ টাকা লাগেই। কিন্তু এখন এই পরিমাণ ক্যাপিটাল তো সবার থাকে না, তাহলে কি সবাই ইম্পোর্ট করতে পারবে না? অবশ্যই পারবে। আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেখানে আমরা একটা প্রোডাক্ট কয়েকজন মিলে ইম্পোর্ট করি। যেমন ধরেন একটা রসুনের কন্টেইনার ইম্পোর্ট করতে যদি 30 লাখ টাকা লাগে, এই 30 লাখ টাকা একজনের পক্ষে হয়তো দেওয়া কষ্টকর অথবা সম্ভব না। সেই জায়গায় যদি এই 30 লাখ টাকায় 6 জন মিলে দেয়, তাহলে পার পার্সন ইনভেস্টমেন্ট পড়ে 5 লাখ টাকা। তো এরকম একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, আপনি আমার ফেসবুক পেজে গেলে এরকম সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। এবং আদা রসুন আপনি চায়না থেকে কিভাবে ইম্পোর্ট করবেন, এটা একটা লং কন্টেন্ট আমার ইউটিউবে অলরেডি দেওয়া আছে, সেটা আমি এখানে ট্যাগ করে দিলাম, ওটা আপনি দেখে আসতে পারেন। তাহলে সামনের সপ্তাহে আমরা কাজু বাদাম, পেস্তা বাদাম, জিরা এরকম আরো কিছু পণ্য নিয়ে কথা বলবো, এই জন্য এই ভিডিও সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।